শায়েখ আবদুল্লার সাথে আলোচনা সমাপ্তি হতেই বিদায় নিয়ে বেরিয়ে আসে রাজ। গাড়ির সামনে দাঁড়িয়ে ফোন হাতে নেয় সে। দেখতে পায় একটা অচেনা আইডি থেকে পরপর দুটো নোটিফিকেশন। রাজ তা সিন করে এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করতেই তীব্র হারে বিস্মিত হয় সে। একটা আরোহীর মায়ের ছবি, অন্যটা আরোহীকে পাঠানো আকাশের সেই চিঠির ছবি, যা পড়তেই যেন রাজের চক্ষুজোড়া বিস্ফোরিত হওয়ার মতোই ধারণ করেছে। সেই সাথে অন্য একটা ইমেল আইডি থেকে আসে এ ব্যাপারে বিস্তারিত সব তথ্য। সবটা পড়ে আরেক দফা বিস্মিত হয় রাজ। আরোহীর বিষয়টা আপাতত হ্যান্ডেল করে নিয়েছে তৃষা। অবিশ্বাস্য, তৃষাকে তো সকলে মানসিক ভারসাম্যহীন মেয়ে হিসেবেই জানত। তার এমন কৌশল খাটানোর বিষয়টা মোটেও হজম হচ্ছে না রাজের। তবে এই বিষয়টায় তৃষা লক্ষ্য না রাখলে এতক্ষণে হয়তো আকাশের হাতে পৌঁছে যেত আরোহী। কারণ মায়ের ব্যাপারে আরোহীর দুর্বলতা সম্পর্কে রাজের অজানা নয়। যেই দুর্বলতার জন্যই রাজের সাথে পর্যন্ত বিষয়টা শেয়ার করেনি আরোহী। যদি এতে মায়ের কিছু হয়ে যায় হয়তো এটা ভেবেই। তবে আবারও এসবে আরোহীকে জড়ানোর মুহূর্তটা কল্পনা করতেও মেজাজ টকবক করে উঠেছে রাজের। সেই সাথে আরোহীর কথা ভাবতেও বুক চিনচিন করে উঠে খানিকটা। কাজেই নিজের গতিপথ পরিবর্তন করে মুহূর্তেই ছুটে চলে আরোহীকে নিয়ে যাওয়া সেই বাড়িটার উদ্দেশ্যে। হৃদয়ে এক ভয়ঙ্কর অস্থিরতা বেড়েই চলছে ক্রমশ। যে অস্থিরতা এতটাই তীব্র যে ড্রাইভারকে সরিয়ে নিজেই ওভার স্পিডে গাড়ি ছুটায় সে গন্তব্যে। এদিকে সাত সকালে সেই বটগাছের নিচে বসে রইল তৃষা। তার পাশে রাজের সেই লোকটা যে এই মুহূর্তে ড্রোন উড়িয়ে আকাশে পাঠানো সেই গাড়িটার শেষ গন্তব্য খুঁজে বের করার চেষ্টা ব্যস্ত। সেই সাথে তৃষা একটা বড় কাগজে কলমের সাহায্যে গাড়িটি যে পথ অতিক্রম করছে তার একটা ম্যাপ তৈরি করছে নীরবে। একটা নিরিবিলি জায়গায় আচমকাই থেমে গেল গাড়িটা। পাশ থেকে আরেকটা গাড়ি আসতেই তারা গাড়ি বদল করে নিল। তৃষা সেই দৃশ্য দেখে বলে উঠে, দেখো দেখো শয়তানদের কাজ, কি সুন্দরভাবেই গাড়িটা পাল্টে নিল তারা। পাশ থেকে লোকটা বলে, এতে অবাক হওয়ার কিছু নেই ম্যাম, তারা কখনোই লোকালয় থেকে তাদের গন্তব্য অবধি পথটা এক গাড়িতে পাড়ি দিবে না। তৃষা বিষয়টা বুঝতে পেরে বলে, আমিও এর শেষ দেখে ছাড়বো, আপনি এবার এই গাড়িটি ফলো করুন। তবে হ্যাঁ, লক্ষ্য রাখবেন তারা যেন ড্রোনের ব্যাপারে কিছুতেই টের না পায়। আচ্ছা ম্যাম, চিন্তা করবেন না। বেশ কিছু সময় অতিবাহিত হতেই তৃষা খুঁজে পায় সেই স্থানটি, একটা পুরনো বাড়ি। হয়তো আরোহীকে সর্বপ্রথম এখানেই নিয়ে যাওয়ার প্ল্যান ছিল। তবে এটা তাদের বড় কোনো ঘাঁটি নয়। হয়তো আকাশ এখানে আসবে, নয়তো লোকগুলো আকাশের কাছেই যাবে। যাই হোক, সামনে কি হতে চলেছে তা ওখানে পৌঁছানোর পরই বোঝা যাবে। ভেবেই নিজ হাতে অঙ্কন করা ম্যাপ তৈরি করা কাগজটি এক নজর দেখে নিল তৃষা। অতঃপর লোকটার দিকে চেয়ে বলে, রাজভাই এতক্ষণে নিশ্চয়ই আরোহী আপুর কাছে পৌঁছে যাওয়ার কথা। আপনি দ্রুত সেখানে যান এবং রাজভাইয়াকে খুলে বলবেন বিষয়টা। তৃষার কথা শেষ হতেই লোকটা বলে, কিন্তু এখানে আপনার জীবন পুরোপুরি রিস্কে থাকবে, আর রাজ স্যার এটা কখনোই মেনে নিবে না। এটা শোনার পর নিশ্চয়ই তিনি আমার উপর চড়াও হয়ে বসবে, কারণ স্যার কখনোই নিজের লক্ষ্যে পৌঁছাতে কোনো নারীকে ব্যবহার করে না। আমার মনে হয় আপনার আরেকবার ভেবে দেখা উচিত। লোকটাকে এক হাতের ইশারায় থামিয়ে দেয় তৃষা। অতঃপর বলে, আপনি আপনার দায়িত্ব পালন করুন। আমি ভেবে চিন্তেই নিজেকে এ খেলায় জড়িয়েছি। আপনি দ্রুত রাজভাইয়ের কাছে চলে যান, সময় নষ্ট করবেন না। ওকে ম্যাম। হালকা নিচু স্বরে কথাটা বলল লোকটা। বিপরীতে এ ব্যাপারে আর কোনো প্রতিক্রিয়া দেখালো না তৃষা। ভিডিওর মাঝে একটু কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর মাঝখানে যেসব অ্যাড দেই এগুলো আপনারা স্কিপ করবেন। অ্যাড দেখার কোনো দরকার নেই। অ্যাড দেখবেন না, কোথাও ক্লিক করবেন না, আর কোথাও রেজিস্ট্রেশনও করবেন না। মোট কথা, অ্যাডগুলো আপনারা এড়িয়ে যাবেন দয়া করে। বিপরীতে এ ব্যাপারে আর কোনো প্রতিক্রিয়া দেখালো না তৃষা। ম্যাপটা ভাঁজ করে নিয়ে মাথার টুপিটা হালকা টেনে মুখের অর্ধেক অংশ ঢেকে নিল সে। অতঃপর একটা খালি সিএনজি ডেকে রওনা দেয় নিজের গন্তব্যে। আরোহীকে নিয়ে আসা সেই বাড়িটার সামনে এসে গাড়ির ব্রেক চাপে রাজ। দারোয়ান গেট খোলার আগেই গাড়ি থেকে নেমে যায় সে। পেছনের গাড়ি থেকে তার ড্রাইভার ছুটে আসতেই রাজ গাড়ির চাবিটা তার হাতে দিয়ে বলে, গেট খুললে গাড়িটা ভেতরে নিয়ে আসবে। বলেই দ্রুত পায়ে বাড়ির ভেতরের দিকে অগ্রসর হয় সে। যেন এক মুহূর্ত সময় অপচয় হলেই জীবনে অনেক বড় লোকসান হয়ে যাবে তার। হয়তো লোকসান বললেও ভুল হবে, কারণ তার জীবনে আরোহীকে সবচেয়ে মূল্যবান কিছুর সাথে তুলনা করাটাও বেমানান। তার একটা রাজ্যে একটাই রানী, সেই রানীর সাথে কোনো কিছু তুলনা করাটাও দণ্ডনীয় অপরাধ। এদিকে জানালার সামনে দাঁড়িয়ে নীরবে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে আরোহী। তার এই নীরব কান্নায়ও মিশে আছে এক আকাশ পরিমাণ হাহাকার। এর মাঝেই আচমকা রুমে প্রবেশ করে কেউ। ঘাড় ঘুরিয়ে রাজকে দেখেও নীরব রইল আরোহী। রাজ এক প্রকার ছুটে আসার মতোই দাঁড়িয়ে তার সামনে। আরোহীর কান্না ভেজা গালে আলতো করে দুহাত ছুঁয়ে বলে, ঠিক আছো? বিপরীতে প্রশ্নের কোনো জবাব দিল না আরোহী। শান্তস্বরে বলে, এটা আপনি করেছেন তাই না? আপনি আমাকে বন্দি করিয়েছেন। তার এমন প্রশ্নে খানিকটা বিব্রত হয় রাজ। আরোহী একইভাবে দাঁড়িয়ে রাজের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নত করে সেই দৃষ্টি। অসহায়ের ন্যায় পুনরায় কেঁদে উঠে বলে, এখন আমার আম্মুকে মেরে ফেলবে তারা। বলেই শরীর কাঁপিয়ে কেঁদে উঠে আরোহী। কোনো প্রতিক্রিয়া ব্যতীত আরোহীর এমন নীরব কান্না হৃদয়ের খুব গভীরে গিয়ে আঘাত করে রাজের। এক মুহূর্তের জন্য ইচ্ছা হচ্ছে আরোহীকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিতে, কপালে চুমু খেয়ে সান্ত্বনা স্বরূপ বলতে, কিচ্ছু হবে না, আমি আছি তো।
কিন্তু ইচ্ছা হলেও তা করল না রাজ, কারণ এই অধিকারটুকু এখন অবধি অর্জন করতে পারেনি সে। একটা পবিত্র সম্পর্ক ছাড়া আরোহীকে এভাবে গভীরভাবে নিজের সাথে জড়াতে বিবেকে বাঁধল তার। তবুও নিজের ইমোশনকে থামাতে ব্যর্থ হয়ে আরোহীর দুই গালে আলতো করে হাত রাখে সে। আরোহীর নিচু মুখটা উপর করে তার চোখে দৃষ্টি রেখে বলে, শোনো, আমি সব জানি, যেভাবেই হোক ওদের মাঝ থেকে আন্টিকে নিয়ে আসবো আমি। কিন্তু রাজের কথাটা আরোহীর কাছে সান্ত্বনা ব্যতীত আর কিছুই মনে হয়নি। কাজেই বিন্দুমাত্র আশার ছাপ ফুটে ওঠেনি তার চেহারায়। রাজের থেকে নিজেকে সরিয়ে নিয়ে খানিকটা দূরত্ব রেখে দাঁড়ায় সে। অতঃপর রাজের দিকে চেয়ে বলে, আপনি আমাকে বিশ্বাস করেন না তাই না? তাই আমার উপর স্পেশালভাবে নজরদারি করার জন্য লোক লাগিয়ে রেখেছিলেন। এটা কি খুব বেশি প্রয়োজন ছিল বলুন? আমি তো আপনাকে অন্ধের মতো বিশ্বাস করি, তাহলে আপনি কেন আমাকে তার অর্ধেক বিশ্বাসও করেন না? কি মারাত্মক এই অভিযোগ! তবে এই মুহূর্তে এই অভিযোগের জবাব দেওয়ার ভাষা নেই রাজের। আরোহীকে সে নিজের চেয়েও বেশি বিশ্বাস করে। তার উপর নজরদারি করার জন্য রাজ কাউকেই দায়িত্ব দেওয়া দূরে থাকুক, অনুমতিও দেবে না কখনো। কিন্তু এটা সে আরোহীকে এই মুহূর্তে কি করে বোঝাবে? এই মুহূর্তে এসব হাজারবার বললেও আরোহী তা মানতে চাইবে না, কারণ তার উপর সত্যিই কেউ নজর রেখেছিল। কিন্তু সেটা রাজের আদেশে না, এটা এই মুহূর্তে কারো কাছেই বিশ্বাসযোগ্য মনে হবে না। কাজেই আপাতত এর উপযুক্ত উত্তর নেই রাজের কাছে। সময় হলে আরোহী সবই জানতে পারবে। তাই আপাতত এসব নিয়ে কিছুই বলল না রাজ। তাকে নীরব দেখে আরোহী হালকা দৃষ্টি নত করে ফের বলে, যদি আপনার জন্য আমি আমার আম্মুকে হারিয়ে ফেলি, তাহলে আপনিও আমাকে আপনার জীবন থেকে হারিয়ে ফেলবেন, চিরতরেই হারিয়ে ফেলবেন। ম্যাপের সেই বাড়িটার বাইরে টহল দিচ্ছে দুজন লোক। লোকগুলো বাড়ির ভেতর থেকে এসেছিল। তাদের অনুসরণ করেই তৃষা একটা ব্যাগ কাঁধে এগিয়ে যায় তাদের দিকে। এখানে আসার আগ মুহূর্তে একটা কাপড় ভর্তি ব্যাগ নিয়ে এসেছিল সে, যেন তাকে কেউ সন্দেহ না করে। সেই ব্যাগটা কাঁধে নিয়েই লোকগুলোর সামনে দাঁড়ায় তৃষা। খানিকটা ক্লান্তিকর ভাব নিয়ে বলে, এক্সকিউজ মি ভাইয়া, মণিপুর বড় সাহেব বাড়িটা কোন দিকে বলতে পারবেন? এখানে মণিপুর সাহেব বাড়ির নামও কখনো শোনেনি লোকগুলো। তাছাড়াও এই জায়গাটার নামও মণিপুর না। তৃষা ইচ্ছা করেই এমনটা বলেছে যেন তার পথ হারানোর অভিনয়টা তারা আন্দাজ করতেও ব্যর্থ হয়। তৃষার সাথে এ ব্যাপারে কথা বলে লোকগুলো কি যেন আলোচনা করছে নিজেদের মাঝে, কোনো একটা বিজনেস পার্টির ব্যাপারে। বন্দি সব মেয়েদের পাচার করা হবে আজ। এখন যতগুলো এক্সট্রা মেয়ে যোগ করা যাবে ততই কমিশন পাবে তারা। খানিকটা দূর থেকে ভ্রুকুচকে তাদের দিকে তাকায় তৃষা। তাদের ফিসফিস করা আলোচনার মাঝে দুইটা শব্দ বুঝতে পারে সে, সংখ্যা ও কমিশন। অর্থাৎ তারা সংখ্যা বাড়াবে ও কমিশন নেবে। বিষয়টা আন্দাজ করতে পেরেই নিজেকে ইচ্ছাপূর্বক কিডন্যাপের জন্য প্রস্তুত করে নেয় তৃষা। সেই সাথে পরবর্তীতে নিজেকে আত্মরক্ষা করার জন্য লুকিয়ে সাথে করে নিয়ে আসা সেই ছুরিটাও চেক করে নিল সে। না, সব ঠিকঠাকই আছে। হয়তো এবার সময় ঘনিয়ে এসেছে সাপের গর্তে প্রবেশ করার। ওদিকে তৃষার পাঠানো লোকটার উপর প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায় রাজ। কেন তৃষাকে এসবে জড়ানোর জন্য সুযোগ করে দিয়েছে সে? বিপরীতে লোকটা মাথা নিচু করে জবাব দেয়, আমি বাধ্য হয়ে করেছি স্যার। তাকে বোঝাতেও চেয়েছি, সে আমলে নেয়নি। একটা শ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখে রাজ। অতঃপর বলে, তৃষার পেছনে লোক পাঠিয়েছ? জি স্যার। 10 সদস্যের একটা টিম ইতিমধ্যেই তাকে নজরে রাখছে। গুড। তৃষাকে তারা ওখানেই নিয়ে যাবে যেখানে তারা পাচারের জন্য সব মেয়েদের একত্রিত করে। এখন তৃষাকে তারা যেখানে নিয়ে যাবে ওই জায়গাটা খুঁজে বের করতে বলো তাদের। অতঃপর সন্ধ্যা হতেই 100 সৈন্য নিয়ে সেখানে চলে যাবে তুমি। তৃষার কিছু হলেই সেই জায়গাটা ঘুরিয়ে ফেলবে নিমিষেই। আর ব্যতিক্রম কিছু ঘটলে আমার আদেশের অপেক্ষায় থাকবে। ওকে স্যার। এর মাঝেই ফোন বেজে ওঠে রাজের। দেখে ফরিদানটির কল। রিসিভ করতেই ওপাশ থেকে তার অস্থিরতা মিশ্রিত কণ্ঠস্বর, হ্যালো রাজ, সকাল থেকে আরোহীকে কোথাও খুঁজে পাচ্ছি না। এতক্ষণ ভেবেছিলাম হয়তো ঘুম ভাঙেনি, তাই উঠছে না। এখন রুমে প্রবেশ করে দেখি কেউ নেই। সারা বাড়ি খুঁজেও কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। ফরিদানটি কেমন অস্থির হতে দেখি রাজ স্বাভাবিক স্বরে বলে, শান্ত হন আন্টি, আরোহী আমার কাছেই আছে, চিন্তা করবেন না। তৃষাও কি ওখানে? তাকেও কোথাও খুঁজে পাচ্ছি না। তৃষাও ভালো আছে আন্টি। একটা স্বস্তির শ্বাস ছাড়ে ফরিদানটি। রাজ তাকে পুরোপুরি শান্ত করতে ফের বলে, চিন্তা করবেন না আন্টি, তারা দুজনই ভালো আছে। দেখতে দেখতে ঘনিয়ে এলো দুপুর। তবে অন্ধকূপে দিন ও রাতের মাঝে কোনো পার্থক্য নেই বললেই চলে। সেখানে দিন যেমন রাতও তেমন। লাইট জ্বললে আলো, নয়তো সব অন্ধকারাচ্ছন্ন। আকাশের সাথে সেই ঘরটায় প্রবেশ করে তুষার। অতঃপর তার চোখের কাপড় সরিয়ে নিতেই বড় বড় দৃষ্টিতে চারিদিকে তাকায় সে। খানিকটা অবাক হয়ে বলে, এটা কি কোনো ঘর নাকি কবর? তোমাদের বন্দিরা কিভাবে এখানে দিন পার করে? বিপরীতে আকাশ হালকা হেসে বলে, কিভাবে পার করে তা না হয় নিজের পরিচিত কারো কাছ থেকেই তার অভিজ্ঞতার গল্প শুনে নিও। পরিচিত কেউ? কি হলো, নিলয়কে এত তাড়াতাড়ি ভুলে গেলে তোমরা? থমকে দাঁড়ায় তুষার। বিস্মিত হয়ে বলে, তোমরা নিলয়কে এখানে রেখেছো? শর্ত মেনে না নিলে এই মুহূর্তে তোমার অবস্থানও এমন কোনো একটা জায়গাতেই হতো। তুষারকে আকাশ শর্ত মনে করিয়ে দেওয়ার সাথে কৌশলে হুমকিও দিয়ে বসেছে। বিষয়টা সরাসরি ভাবে না বুঝলেও নিজের পরিণতির কথা ভেবে নিজেকে সতর্ক করে নেয় তুষার। তার নীরবতায় আকাশ ফের বলে, শোনো, তোমার পথ আর ওদের পথ এখন সম্পূর্ণই আলাদা।
কাজেই কোনো উল্টাপাল্টা করার চেষ্টা করো না। অতি আবেগী হলে নিজেই বিপদে পড়বে, আর এসব পথে নিজের অন্তরকে পাথরের রূপ দিতে হয়। মাথায় রেখো এটা। অল্প কথায় আকাশ সবকিছুই ভালোভাবে বুঝিয়ে দিল তুষারকে। অতঃপর তাকে নিয়ে পা বাড়ায় নিলয়কে রাখা সেই কক্ষের দিকে। ভেতরটা একটা গলির মতোই, যার শুরুতেই দুজন প্রহরী দাঁড়ানো। তাদের অতিক্রম করে সেই গলি দিয়ে হেঁটে গেলেই শেষ মাথায় সেই কক্ষের সামনে আরেকজন প্রহরী, যে কক্ষের দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করে দুজন। নোংরা শরীরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে নিলয়। তার এমন করুণ দশা দেখেই দু চোখ বুজে নেয় তুষার। অতঃপর চোখ খুলতেই দেখে নিলয়কে ধরে উঠে বসিয়েছে আকাশ। নোংরা হয়ে আছে নিলয়ের সেই মুখটা, যার মাঝে থাকা চোখ জোড়া পিটপিট করে তাকায় তাদের দিকে। তুষারকে আকাশের সাথে দেখেই খানিকটা সময় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নিলয়। অতঃপর হালকা তাচ্ছিল্য হেসে বলে, শেষে কিনা তুইও হাতে দাসত্বের শিকল পরে নিলি। এই দিনটাই দেখার বাকি ছিল বোধহয়। তুষার কিছু বলার আগেই আকাশ তার হয়ে বলে, তোমাকে আগেই বলেছি। তুষার তার পথ বেছে নিয়েছে। তোমরা দুজন ভিন্ন সিদ্ধান্ত নিয়েছো বলেই আজ দুজনের অবস্থান আজ ভিন্ন। ক্লান্ত দৃষ্টিতে তুষারের দিকে তাকায় নিলয়। তার প্রতি হতাশা নিয়ে বলে, কেন করলি এমন বিশ্বাসঘাতকতা? একটা লম্বা শ্বাসে নিজেকে স্বাভাবিক করে নেয় তুষার। অতঃপর বলে, যে আমাকে মূল্যায়ন করে না তার সাথে থাকার কোনো প্রশ্নই ওঠে না। রাজ দিন দিন অহংকারী হয়ে উঠেছে, নিজেকেই সবকিছুর মূল ভাবতে শুরু করেছে। কোনো কিছুই আর আগের মতো নেই। এখন আমাদের কোনোই মূল্য নেই তার কাছে। তুই হারিয়ে যাওয়ার পর দু একদিন সে এটা নিয়ে ব্যস্ততা দেখিয়েছিল। এখন পরিস্থিতি আগের মতোই স্বাভাবিক হয়ে আছে। যেই রাজের ভরসায় তুই দিনের পর দিন এত কষ্ট সহ্য করে পড়ে আছিস, সে এখন নিজেকে নিয়ে ও নিজের উদ্দেশ্য নিয়ে ব্যস্ত। হয়তো তুই এখন তার কাছে একজন মৃত ব্যক্তি হিসেবেই বিবেচিত। এতটুকু বলেই থামল তুষার। বিপরীতে কিছু বলল না নিলয়। চেহারা আগের চেয়ে দ্বিগুণ গম্ভীর হয়ে ওঠে তার। পাশ থেকে আকাশ বলে, তুষারের মুখেই তো শুনলে সবটা। এখনই কি জেদ ধরে পড়ে থাকবে? তোমার সুখের দিন আজ রাত অবধি অবশিষ্ট থাকবে। সন্ধ্যায় একটা বড় বিজনেস পার্টি হবে আজ, যা সম্পূর্ণ করেই বিপ্লব এখানে আসবে। তারপর তোমার সিদ্ধান্তের উপরই তোমার ভাগ্য নির্ধারণ করা হবে। নিজের অক্ষত হাত পাগুলো শেষ রাতের মতো ভালোভাবে দেখে নাও। তোমার যেই জেদ, শীঘ্রই দুনিয়াতেই জাহান্নামের স্বাদ পেতে চলেছ তুমি। ভুল সিদ্ধান্ত নিয়ে আজ রাত থেকে প্রতিটা মুহূর্ত হবে তোমার জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আকাশের কথা শেষ হতেই তার পাশে বসে তুষার। নিলয়ের কাঁধে হাত রেখে বলে, ভাই অন্তত আমার কথা শোন। রাজের উপর ভরসা করে আর লাভ নেই। ও অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। সে এখন নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত। তোকে নিয়ে ভাবার সময় নেই তার। একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবি। তোর ভালোর জন্যই বলছি এটা। খানিকটা নীরব রইল নিলয়। অতঃপর আকাশের দিকে চেয়ে তীব্র ক্রোধ নিয়ে বলে, এই বিশ্বাসঘাতক কুকুরটাকে আমার সামনে থেকে নিয়ে যাবে দয়া করে। তার এসব ঘেউ ঘেউ আর সহ্য হচ্ছে না আমার। তুষারকে নিয়ে এমন মন্তব্য করতেই নিলয়কে সজোরে আঘাত করে বসে তুষার। তাকে কুকুরের সাথে তুলনা করতেই যেন মাথায় রক্ত চড়ে বসে তার। হাত পা বাঁধা থাকায় তুষারের আঘাতে টাল সামলাতে ব্যর্থ হয়ে ফ্লোরে আছড়ে পড়ে নিলয়। তুষার পুনরায় তার জামা ধরে টান দিয়ে তোলে তাকে। তুষারকে নিলয়ের উপর চড়াও হতে দেখেই ছাড়িয়ে নেয় আকাশ। অতঃপর নিলয়কে ভালো থাকতে বলেই তুষারকে ধরে বেরিয়ে যায় সেই কক্ষ থেকে। নিলয় পুনরায় ফ্লোরে কাঁধ হয়ে শুয়ে কেসে উঠে খুক খুক করে। তুষারকে বাইরে এনেই ছেড়ে দেয় আকাশ। প্রহরীকে দরজা লাগাতে বলেই তুষারের ক্ষিপ্ত চেহারার দিকে চেয়ে বলে, বাহ তুষার বাহ, ক্ষমতা হাতে পেতেই দেখছি বিড়াল থেকে বাঘ হয়ে উঠেছ। এখন মনে হচ্ছে আমি সঠিক কাউকে বেছে নিয়েছি। তুমিই পারবে, তোমার প্রতি বিশ্বাস আছে আমার। বলেই থামে আকাশ। অতঃপর প্রসঙ্গ পাল্টে বলে, আচ্ছা শান্ত হও, চলো এখান থেকে। আর শুনো, সন্ধ্যার সেই বিজনেস পার্টি তুমিও আসবে। সন্ধ্যার পর আমার লোক গিয়ে নিয়ে আসবে তোমাদের। নতুন কিছুর সাথে পরিচিত হবে আজ। তৈরি থেকো।